সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি লোপা আহমেদ। আমাদের আজকের বিষয় ভোটের উত্তাপ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার পাশেই আছেন ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক ডেইলি অবজারভার ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ওনার পরেই আছেন রিয়াজউদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক, এবং সব শেষে আছেন অজয় দাশগুপ্ত, উপসম্পাদক, দৈনিক সমকাল। আপনাদেরকে সম্পাদকীয়তে আমন্ত্রণ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আজকে আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। শেষ সময়ে বিরামহীন গণসংযোগে প্রার্থীরা, ভোট টানতে নানা প্রতিশ্রুতি আর অঙ্গীকার। নির্বাচনে ভরাডুবি হবে জেনেই দেশব্যাপী তাণ্ডব চালানোর পায়তারা করছে বিএনপি, বললেন শেখ হাসিনা। বিরোধী প্রার্থীদের প্রচারণা নির্বিঘ্ন করার নির্দেশনা। ভোট বানচালের সব চেষ্টা করছে ক্ষমতাসীন দল, বগুড়ায় জনসভায় মির্জা ফখরুল। শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা। প্রচারণা শুরুর পর ৩৫ জেলায় সহিংসতায় প্রাণ গেছে ৫ আওয়ামী লীগ কর্মী। বিএনপি জামায়াতকেই দুষছে ক্ষমতাসীন দল। নেতাকর্মী মাঠেই নেই, বলছে বিএনপি। এবং নির্বাচনে ২৪৮ আসন পেতে পারে আওয়ামী লীগ। ৪৯টিতে জয় পাওয়ার সম্ভাবনা বিএনপির, বেসরকারি সংস্থা RDCর জরিপ। নির্বাচনের প্রচারের শেষকালে কিছুটা উত্তাপ দেখা যাচ্ছে ভোটের মাঠে। কথার উত্তাপের সঙ্গে সঙ্গে সংঘর্ষ এবং সংঘাতও আমরা দেখছি। প্রতিদ্বন্দ্বী দলগুলো পরস্পরকে দোষারোপ করছে। এর পাশাপাশি কিন্তু আমরা কিছু কিছু জায়গায় সম্প্রীতিও দেখতে পাচ্ছি। যেমন গতকাল বিএনপি নেতা গয়েশ্বর রায়ের উপর হামলার পর আজ আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ, উনি কিন্তু তাকে দেখতে গেছেন এবং সমবেদনা জানিয়েছেন। এই সব মিলিয়েই আসলে চলছে আমাদের ভোটের মাঠ। আমার আজকে আলোচনা আমি শুরু করব রিয়াজ ভাইকে দিয়ে। আমাদের আজকের যে শিরোনামগুলো ছিল, এটার মধ্যে যদি আমি আমাদের চতুর্থ শিরোনামটা আমি দেখি, প্রচারণা শুরুর পর ৩৫ জেলায় সহিংসতায় প্রাণ গেছে ৫ আওয়ামী লীগ কর্মীর। বিএনপি জামাতকে দুষছে ক্ষমতাসীন দল, নেতাকর্মীরা মাঠে নেই। বিএনপির কথা হচ্ছে নেতাকর্মীরা মাঠে নেই। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হামলাটা তাহলে কোথা থেকে আসছে? এটা তো আমাদের রাজনীতির পুরনো ব্যাধি বলতে পারেন, ব্লেম গেম। একজন আরেকজনকে দোষবে। এখন সত্যি কোনটা এটা বের করতে অনেক কষ্ট হয়, কষ্ট হবেও। তবে নির্বাচনে যে সহিংসতা এবার হয়েছে, এটা মানে ওইভাবে তো ইনভেস্টিগেশন হয় না। এবার এটা তো অনেকটা এক পেশে ধরনেরই, যেহেতু বিরোধী দল মাঠেই নামতে পারছে না, মাঠে যাচ্ছে না, তারা বলছে এটা। সরকারি দল কিন্তু বলছে না যে বিরোধী দল মাঠে আসছে, চষে বেড়াচ্ছে, ওরকম না। তো এখন এই অবস্থার মধ্যে নির্বাচনটা অনেকটা সাংঘর্ষিক হয়েছে। প্রতিহিংসা, হিংসা এগুলি তো আছেই। প্রত্যেক নির্বাচনেই কিছু না কিছু ঘটনা ঘটে, এবং এত লোক, 10 কোটি ভোটার, 16 কোটি মানুষ, এখানে তো কিছু মানে সাংঘর্ষিক অবস্থা থাকে। এবং নির্বাচন অনেকে বলে উৎসব, আসলে তো উৎসব না। নির্বাচন হলো একটা সিরিয়াস ব্যাপার। সিরিয়াস মানে আগামী 5 বছর বাংলাদেশ কে চালাবে, কারা নেতৃত্ব দিবে দেশকে, এবং কারা আমাদের দেশের রাজনীতিতে কারা সবকিছুর মালিক হবে। উইনার্স টেক অল। এই কারণে মানে কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না। আমি মানে যদি না নিতে পারি তো অন্য নিয়ে যাবে। এই সাইকোলজিতে নির্বাচনটা হয়। এই জন্য এখানে কিছু সহিংসতা হয়, কিছু মারামারি হয়। কিন্তু যে ব্লেম গেম, যেটা যে কতগুলি ডিস্ট্রিক্টে বলেছে এখন, সেইটা এইটা তো
মানে দুই পক্ষ থেকে আজকে প্রধানমন্ত্রী একটা পরিসংখ্যান দিয়েছেন যে 51 জেলায় 88টি সংসদীয় আসনে আওয়ামী লীগের ওপর হামলা হয়েছে, যেখানে তাদের 5 কর্মী মারা গেছেন এবং 401 জন আহত হয়েছেন। যে সেটা হইতেই পারে, এতগুলি কনস্টিটিউয়েন্সি গোলমাল তো কিছু হবে। বিরোধী দল হয়তো বলবে আমাদের এখানে 200 আসনে গোলমাল হয়েছে, 300 আসনে আমাদের প্রার্থী নামতে পারছে না। এই যে ব্লেম গেম, এইটা অ্যাপার্ট, আজকে একটা শুভ সূচনা দেখলাম দুইটা ঘটনা। একটা, প্রধানমন্ত্রী বলেছেন যে বিরোধীদের নির্বাচন প্রচারণায় কোনো বাধা দেওয়া, নির্বিঘ্নে যেন তারা নির্বাচনী নির্বিঘ্নে যেন প্রচারণা করতে চালাতে পারে, পারেন, বাধা না দিতে তিনি বলেছেন। আর গয়েশ্বরচন্দ্র রায় কালকে যেভাবে রক্তাক্ত ছবি বেরিয়েছে, তার একটা অ্যান্টি ক্লক হলো নসরুল হামিদ সাহেব, তার প্রতিদ্বন্দ্বী কেরানীগঞ্জে ওইদিকে, উনি ওনার বাসায়, ওনার অফিসে গেছেন এবং ওনাকে সান্ত্বনা দিয়েছেন, বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই দুইটা ঘটনা কিন্তু একটা ইতিবাচক একটা দিক। এরকম একটা ঘটনা আমরা গতকাল সিলেটেও দেখেছি। সিলেটে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বড়দিনের কেক কেটেছেন একসঙ্গে। সেটা আবার নিউজ আছে, কেক কাটার পরেই আবার না, তবে সিলেটে কিন্তু বরাবরই আর রাজনৈতিক পরিবেশটা একটু শান্তিপূর্ণ সিলেটে, আমরা জানি। তো এই দুইটা ঘটনায় আমি একটু আশান্বিত যে তাইলে আগামী 2-3টা দিন অন্তত পরিবেশটা কি আরেকটু ভালো হবে, আরেকটু উন্নত হবে, আরেকটু শান্ত পরিবেশে দেশের মানুষ ভোট দিতে পারবে এবং তাদের কাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠিত করতে পারবে, সেটা বর্তমান সরকারই হোক বা নতুন সরকারই হোক। এইটাই আমাদের আশা আর কি। আমি ইকবাল ভাইয়ের কাছে যাব। আপনারা বলছেন যে 51টা জেলায় হামলা হয়েছে এবং 5 জন মারা গেছেন, কিন্তু বিএনপি বলছে যে তারা মাঠেই নেই। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, তার আগে যেটি বলতে চাই সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রীর কয়েকটি অঙ্গীকার জাতির কাছে তিনি কিন্তু বাস্তবায়ন করছেন। একটি অঙ্গীকার ছিল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবেন, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারাই সরকার পরিচালনা করবে। অংশগ্রহণমূলক নির্বাচনেরও একটা অংশ। দ্বিতীয় ছিল অংশগ্রহণমূলক নির্বাচন এবং তৃতীয় হলো যে এই নির্বাচনের মধ্য দিয়ে যে উন্নয়ন তার নেতৃত্বে তার সরকার বিগত বছরগুলোতে করেছে সেটি অব্যাহত প্রক্রিয়া রক্ষা করা। এই 3টি অঙ্গীকারই কিন্তু আজকে পূরণ হতে যাচ্ছে। সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক নির্বাচন তিনি শুরু করলেন যেদিন 1 নভেম্বর, তিনি যখন অনেকের ধারণাই ছিল না যে আমাদের যে রাজনীতির যে বৈরিতা তার মধ্যে এই ধরনের একটা রাজনৈতিক সংলাপ হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী সকলের ধারণাকে দূর করে দিয়ে তিনি সংলাপ শুরু করলেন এবং সংলাপটি প্রথম শুরু করলেন কিন্তু ঐক্যফ্রন্ট, দ্যাট ইজ ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি এবং অন্যান্যদেরকে নিয়ে। এবং শুধু 1 তারিখ থেকে 7 তারিখে তিনি 70টি দলের সাথে, অর্থাৎ যতগুলো দল আছে আমাদের নিবন্ধিত অনিবন্ধিত, তাদের সাথে কিন্তু তিনি তার বাসভবনে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, কথা বলেছেন। এবং ওটার কারণের জন্য দেখুন একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলাফল কি কিছু বেরিয়ে এসেছে? সংলাপের ফলাফল তো একটি, সেটি হলো আজকে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। আপনি যদি বলেন রাজনৈতিক দলগুলোর অনেকে বলে, বিরোধীর থেকে তারা বলে সংলাপে কোনোই যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো রক্ষা করা হয়নি, সংলাপের মধ্য দিয়ে কোনো ফলাফল হয়নি। কিন্তু একটি ফলাফল হয়েছে, সেটি হলো দেখুন 13, 14, 15তে আমাদের দেশের মানুষের যে অভিজ্ঞতা হয়েছে, তিক্ত অভিজ্ঞতা, জ্বালানি পোড়ানি অগ্নিসংযোগ হত্যা, তার পরিবর্তে এখন দেখুন একটা শান্ত পরিবেশ। শান্ত বলতে আমি বলতে চাচ্ছি 2-1টি নির্বাচনী বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাকি কিন্তু মোটামুটি একটি শান্ত পরিবেশ। আপনি যদি খেটে খাওয়া মানুষের কথা বলেন, তারা কিন্তু খুব খুশি যে আর হরতাল হচ্ছে না, জ্বালানি পোড়ানি হচ্ছে না, তারা কাজ করতে পারবে, জীবন জীবিকা চালাতে পারবে।
অভিভাবকরা সন্তুষ্ট, এমনকি ব্যবসায়িক মহল সেদিন দেখুন বিসিসিআইতে ব্যবসায়ী যারা এক সময় আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও অনেক তাদের ছিল, রিজার্ভেশন ছিল, তারাও কিন্তু উন্মুক্তভাবে তার পক্ষে সমর্থন জানিয়েছেন। এটি কিন্তু তার প্রতি সমর্থন যত না, তার চেয়ে বেশি সমর্থনটি হলো তাদের নিজেদের স্বার্থে। কারণ আজকে যে বিজনেস তারা করছেন, এই বিজনেস করতে হলে পরে এই ধরনের একটা ধারাবাহিকতা থাকতে হবে, স্থিতিশীলতা থাকতে হবে এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ থাকতে হবে। সেই কারণের জন্য কিন্তু তারা আজকে সমর্থন জানাচ্ছেন। আমি বলেছি এই তিনটি কারণের জন্য প্রধানমন্ত্রী তিনি প্রশংসিত হওয়া কারণ আছে এবং এটি তার কৃতিত্ব যে একটি সুফল তিনি দিচ্ছেন। এখন আসছি সেটি হলো যে আজকে মির্জা ফখরুল সাহেব যেটা বললেন যে সরকার নির্বাচনকে বানচাল করার একটা চেষ্টা করছে। এখন এটা তো বাস্তব বিবর্জিত, কারণ যেখানে সরকার নিশ্চিত বিজয়, আপনি যে জরিপের কথা সর্বশেষ বললেন এবং আজকে যে জরিপটি প্রকাশিত হয়েছে, সেই জরিপে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেখানো হচ্ছে, 60% আওয়ামী লীগের পক্ষে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো সেখানে সরকার যেখানে নিশ্চিত বিজয়ের দিকে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়াটা নিশ্চিত, সেখানে সরকারি দলীয় দল কেন নির্বাচনকে বানচাল করতে যাবে? যারা নির্বাচিত হতে পারবেন না বা নির্বাচনে যারা ভরাডুবি হওয়ার আশঙ্কা আছে, সেই ধরনের দল কিন্তু নির্বাচন বানচাল করার একটা প্রবণতা হতে পারে। আমরা দেখেছি বারবার বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন বানচালের একটা অভিযোগ প্রথম থেকেই, মানে বানচালের চেষ্টা চলছে এবং হামলা মামলার অভিযোগ করা হচ্ছে এবং এই প্রেক্ষিতেই কিন্তু আজকে প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছেন যে প্রতিপক্ষ যেন নির্বিঘ্নে নির্বাচন প্রচারণা চালাতে পারে। দুটোই আছে। প্রধানমন্ত্রী যেটি করেছেন, তিনি এতদিন ধরে বিঘ্ন তো হচ্ছে, তার মানে এজন্য উনি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে নির্বিঘ্নে চালাতে পারে, তার মানে তারা নির্বিঘ্নে চালাতে পারছেন না। বিরোধী দল থেকে যে কথাগুলো একতরফাভাবে অভিযোগগুলো সরকারি দলের বিরুদ্ধে করা হচ্ছিল, তার বিরুদ্ধে একটি তথ্যভিত্তিক সংবাদ এটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং তার মানে বিএনপির অভিযোগটাকে আমলে নিয়েই উনি এই কথাটা বলেছেন। দুটোই আছে। এই নির্বাচনী প্রক্রিয়াতে যে সহিংসতা, সেই সহিংসতা কিন্তু একতরফা নয়। অর্থাৎ বিএনপি বা ঐক্যফ্রন্ট এতদিন বলা হচ্ছিল যে সরকারি দলের থেকে আসছে। গত রাতে গাইবান্ধায় এবং ঝালকাঠিতে আওয়ামী লীগের অফিসে, নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে। আবার আজকে আমরা দেখেছি যে বিএনপি প্রার্থী হাবিব সাহেবের উপরে হামলা হয়েছে। আমরা দুই রকম বিষয় দেখছি। আমি কেন বলছি, অর্থাৎ এতদিন বিএনপি যে কথাগুলো মিডিয়ার মাধ্যমে বলার চেষ্টা করেছে, সেটা হলো যে একতরফাভাবে তাদের উপরে হামলা হচ্ছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু সারা দেশের চিত্রটি তুলে এনে তিনি বলছেন যে একতরফা নয়, অন্য তার দলের নেতাকর্মীরাও এবং প্রার্থীরাও কিন্তু আজকে এই সহিংসতার শিকার হচ্ছেন। আমরা ফোনটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি সোহাগ গাজী বলছি আপনার পিরিজপুর থেকে। জি, আমার কোশ্চেনটা হলো ইকবাল সোবহান স্যারের কাছে, যে কোশ্চেনটা হলো যে আমি বছর নতুন ভোটার, তো আমার কোশ্চেনটা হলো যে আমরা যতটা দেখতেছি যে পিরিজপুরে আমাদের নৌকা প্রতীক রেজাউল করিম, রেজাউল করিম স্যার, আর ধানের শীষে আছে আপনার শামীম দিন সাইদি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বিভিন্ন জায়গায় নৌকা প্রচার, মানে ব্যানার, গণসংযোগ প্রচুর পরিমাণে হচ্ছে, বাট ধান শীষের কোথাও কোনো পোস্টার পাওয়া যাচ্ছে না। যদিও দুই একটা দেখা যায়, সেটা যদি কেউ দেখতে পায় তারা কিন্তু দেখাই দিচ্ছে যেটা ছেড়ে ফেলো। আরেকটা বিষয় হলো, গতকালকে আমাদের সাতকেসমা বাজার থেকে ডিবি পরিচয় দিয়ে দুইজন আমাদের ছাত্র দলের মিজান ভাই এবং আরেকটা বড় ভাই, ওনাদেরকে অলরেডি ধরে নিয়ে গেছে। তো লেভেল প্লেইং ফিল্ড যদি ওনারা বলছে সরকার থেকে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন কমিশন বলতেছে যে কোথাও কোনো সমস্যা নাই। তো আমি জাস্ট এটাই জানতে চাচ্ছি ওনার কাছে যে আসলে এটা কি লেভেল প্লেইং ফিল্ড? আমরা জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আমরা। না, এখন ধরুন
যদি সম রেজাউল উনি একজন নতুন ভোটার হিসেবে হ্যাঁ, নতুন নিজেকে দাবি ভোটার করেছেন। হিসেবে তাকে অভিনন্দন জানাই যে তিনি নতুন ভোটার হয়েছেন এবং তিনি আজকে দেশ এগিয়ে যাচ্ছে গণতন্ত্রের পথে, সে কারণের জন্য তো আজকে তিনি এই নতুন ভোটার হওয়ার সৌভাগ্য তিনি পেয়েছেন। অর্থাৎ বর্তমান সরকার সেই সুযোগটা তাকে দিচ্ছেন, আর তার অধিকার তিনি প্রয়োগ করবেন ভোটার হিসাবে। এখানে যে প্রশ্নটি আসছে সেটি হলো যে তিনি যেতে বললেন যে সম রেজাউল হক সাহেবের পোস্টার আছে, অপরদিকে সাইদি সাহেবের যিনি যুদ্ধ অপরাধী হিসাবে দণ্ডিত হয়েছেন তার ছেলের পোস্টার নেই। এখন এটা তো সম রেজাউল সাহেবের দোষ নয়, দোষটি হলো তার প্রতিপক্ষ হিসেবে সাইদি সাহেবের ছেলে যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার প্রচারের ব্যবস্থা তাকে নিজেকেই করতে হবে তার নেতাকর্মীদেরকে নিয়ে। তার নেতাকর্মী যদি সেইভাবে না থাকে আর সম রেজাউল সাহেবের যদি কর্মী বাহিনী যদি ভালো থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে কি সম রেজাউল সাহেব কি দোষী হবেন? দোষী হবেন কিন্তু যিনি করছেন না তার জন্য। সবচেয়ে বড় যেটি যে আমি নতুন ভোটারকে ওনাকে বলবো যে তিনি যদিও নতুন ভোটার হিসেবে তিনি একটি দলের পক্ষে তিনি কথা বলছেন, তারপরে আমি বলবো যে নতুন ভোটার হিসেবে প্রায় 2.5 কোটির মতো বোধহয় আমাদের নতুন ভোটার হয়েছেন। আমি আশা করব যে আমাদের এই নতুন ভোটাররা সচেতনভাবে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। এখন কেউ যদি বলে যে আমি কি ভোট দিতে পারবো, এই প্রশ্নটি কিন্তু বা লেভেল প্লেয়িং গ্রাউন্ডের কথা যেটি বলা হচ্ছে, লেভেল প্লেয়িং গ্রাউন্ড কিন্তু কেউ তৈরি করে দেবে না। যেমন ফুটবল খেলার মাঠে আমার পায়ে কিন্তু বল, রেফারি আমার পায়ে কিন্তু বল নিয়ে আসবে না, আমাকে কিন্তু বলটি আমার নিজে আনতে হবে। তারপরে যদি বলটি খেলতে গিয়ে যদি আমি প্রতিপক্ষের দ্বারা ফাউল হয় তখন রেফারি ফাউল করবে, কিন্তু আমার পায়ে কিন্তু রেফারি বলটা এনে জেলা দেবেন না। বিএনপিও আর কি সিদ্ধান্ত নিয়েছেন যে সাইদির ছেলে যিনি আছেন প্রার্থী ওনাকে সমর্থন করবেন না। না, সেটা হলো তাদের দলের ব্যাপার। এই কারণে নেতাকর্মী বা প্রচারণা না থাকার এটা একটা কারণ। প্রশ্নটি যেটা হচ্ছে যে আজকে লেভেল প্লেইং গ্রাউন্ড, আমি তো বললাম লেভেল প্লেইং গ্রাউন্ড পেতে হলে আমার নিজেরও কিন্তু সেই ধরনের একটা প্রস্তুতি, আমার নিজেরও সেই ধরনের একটা সাংগঠনিক অবস্থা থাকতে হবে। আজকে দুর্ভাগ্যের বিষয় লেভেল প্লেইং ফিল্ড ধরে আমি অজয় দার কাছে যাব। ইকবাল সোহান ভাই এবং ইয়াজ ভাইয়ের বক্তব্য থেকে আপনি কি মনে করেন লেভেল প্লেইং ফিল্ড কতটুকু তৈরি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে সেটা কতটা তৈরি হয়েছে বা সুষ্ঠু নির্বাচনের পক্ষে যায় কতটুকু? লেভেল প্লেইং ফিল্ড একটা প্রশ্ন আওয়ামী লীগের দিক থেকে শুরুতে এনেছিল যে কার জন্য, বা আমাদের সমাজেরও নানা জায়গা থেকে, যে যেমন সাইদি সাহেবের ছেলে, এদেরকে কিন্তু প্রবলভাবেই সমাজের নানা অংশ থেকে দাবি উঠছিল যে এদেরকে কোনোভাবেই নির্বাচনে প্রার্থী না করা, কিংবা এমনকি আওয়ামী লীগের অনেক প্রার্থী সম্পর্কেও কিন্তু বলেছিল যে যারা ধরেন 40-50 জন এরকম যারা বর্তমান সংসদে 10ম সংসদে আছে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে মনোনয়ন থেকে। অর্থাৎ নানা ধরনের দুর্নীতি, অনিয়মের অভিযোগ, দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ না করা, কিংবা ধরেন বড় ধরনের 13, 14, 15 সালে বাংলাদেশে যে ধরনের সহিংসতা হয়েছে, পেট্রোল বোমা হয়েছে, সেইগুলোয় জড়িত থাকা, কিংবা 2004 সালে 21শে আগস্টের গ্রেনেড হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকা, তাদের জন্য কিন্তু লেভেল প্লেইং ফিল্ড না থাকা এটাই একটা আমাদের জন্য স্বাভাবিক প্রত্যাশা ছিল, যে তারা নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে থাকুক। সেটা একটা জিনিস। কিন্তু বিএনপির দিক থেকে কতগুলো অভিযোগ আছে, তাদের প্রার্থীরা অনেক জায়গায় নামতে পারেনি এবং সেটার জন্য প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে যেমন দায়ী করা হচ্ছে, আবার আওয়ামী লীগের উপরেও দায় বর্তাচ্ছে। এইটার কিন্তু ব্যাপারে প্রধানমন্ত্রী যখন আওয়ামী লীগের উপর হামলার দৃষ্টান্তও কিন্তু দেখেছি, কিন্তু সরকার যখন ক্ষমতায় আছেন তো তারা, অন্য সময় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকে, এই ক্ষমতায় যারা থাকবেন, যদি কেউ আওয়ামী লীগের উপরে হামলা করে, বিএনপির উপরে হামলা করে, কিংবা নির্দল কোনো প্রার্থীর উপরে হামলা করে বা জাতীয় পার্টির উপরে হামলা করে, এটা দেখতে হবে কিন্তু ক্ষমতায় যারা থাকে তাদেরই। তাদের এই কথা বলার সুযোগ নাই যে আচ্ছা নির্বাচনের পরে দেখা যাবে। যেমন সাতক্ষীরা কলারোয়া একজন ওসি আওয়ামী লীগের হয়ে নৌকার হয়ে ভোট চেয়েছিলেন, একদম রাতে এই ঘটনা ঘটেছে, পরের দিন সকালে কিন্তু তাকে প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশনের কাছে। কিন্তু নির্বাচনকালীন সময়, যেহেতু সময় মাত্র 21 দিন, তার মধ্যে 2 দিন প্রচার করা যাবে না, 19 দিন হচ্ছে সময়। কাজেই যখনই কোনো ঘটনা ঘটবে, সেটা সহিংসতা ঘটুক, সেটা পোস্টার লাগাতে বাধা দিক, সেটা কিন্তু তাকেই এনশিওর করতে হবে। ক্ষমতায় যারা আছে, আওয়ামী লীগ কখনো বলতে পারবে না যে শেখ হাসিনার এই ক্ষেত্রে কোনো দায় নেই, কারণ
যত কিছুই হোক দলটি তো ক্ষমতায় আছে, এমপিরা দায়িত্বে আছেন, কাজেই তাদের সতর্ক থাকতে হবে। যদি তারা যেটা বলছেন যে নির্বাচন বানচাল, সহিংসতা, সেটার ব্যাপারেও যেমন তারাই তো দেশের সব জায়গায় ইউনিয়ন কাউন্সিল বলেন, পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন, বড় অংশ তো আওয়ামী লীগের নেতারাই নির্বাচিত হয়েছেন। কাজে নিজ নিজ এলাকায় যাতে নির্বিঘ্নে ভোট হতে পারে, বিশেষ করে দেন সংখ্যালঘুরা সবসময় আক্রান্ত হয়, নির্বাচনের আগে হয়, নির্বাচনের পরে হয়। আমার নিজের এলাকা আমি জানি, গৌরনদী যারা 2001 সালের নির্বাচনের পরে তো একটা রক্তগঙ্গা বয়ে যাওয়ার মতো জি, অবস্থা হয়েছিল। সংখ্যালঘুর প্রসঙ্গটা ধরে আমি রিয়াজ ভাইয়ের কাছে আসব। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতির আশঙ্কা সবসময় করা হচ্ছিল এবং সেখানে নির্বাচন পরবর্তী সহিংসতা কিন্তু আমাদের দেশে অনেক সবসময়ই দেখা গেছে সব নির্বাচনের পরে একটা বড় একটা ফ্যাক্টর। এবং হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ দাবি করে আসছিলেন যে এই জিনিসটা যেন না হয়, এবং জামাত শিবির করতে পারে এরকম একটা আশঙ্কা সবসময় ছিল। এবং আমরা গতকাল দেখেছিও যে চট্টগ্রামের সীতাকুণ্ডে এরকম একটা আক্রমণ কিন্তু ইতোমধ্যে হয়ে গেছে। এই বিষয়টাকে জি, আপনি আমি এটা বলার আগে জামাত শিবির ওখানে স্থানীয় নেতাকর্মীরা কিন্তু জামাত শিবিরকে অভিযুক্ত করেছেন গতকালের ঘটনায়। জি, আমি এটাতে আসার আগে আগের কথাটা বলতে চাই, যেটা যে লেভেল প্লেইং ফিল্ড বা সবার সম অধিকার, সেটা এনশিওর করার দায়িত্ব সরকারের এবং ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশন তো 5 জন লোক এখানে বসে আছে, তারা 10 কোটির উপরে ভোটার, এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে? এটা কোনোভাবেই সম্ভব না। এখানে 7 লক্ষ লোক ইনভলভ হয় এবং 7 লক্ষ লোকের মধ্যে অর্ধেকের বেশি হলো সরকারি কর্মচারী, ডাইরেক্ট সরকারের অধীনে। জানেন, রিটার্নিং অফিসার মোস্টলি ডিসি, ইউএনও এরাই তো হয়। এরা কিন্তু সরকারের অধীনে, যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারের অধীনে। এই সরকার হলো কি বর্তমান রুলিং পার্টি আওয়ামী লীগের সরকার ক্ষমতায়। অতএব আওয়ামী লীগের সরকার যেহেতু ক্ষমতায়, এই দায় দায়িত্বগুলি এই সরকারকে নিতে হবে। এখন এখানে ইলেকশনটা খুব চ্যালেঞ্জিং। বাংলাদেশে এইবারই প্রথম একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে। তো এই দলীয় সরকারের অধীনে নির্বাচন হইতে গেলে সরকারে যারা থাকেন তাদের জন্য অনেকগুলি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং এই চ্যালেঞ্জগুলি ওভারকাম করতে পারলেই এইটা একটা সিস্টেম হিসেবে দাঁড়াবে। না হলে ওই যে আমাদের দেশে আছে যে এখানে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না, যে কারণে আমাদের কেয়ারটেকার সরকার প্রবর্তন করা হয়েছিল, অনেক আন্দোলন হয়েছে, অনেক দেশের ক্ষতি হয়েছে, কিন্তু এটা হয়েছে। এখন দলীয় সরকারের প্রধান কে? দলীয় সরকারের প্রধান হলো প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী আবার দলের প্রধান, আওয়ামী লীগের প্রধান। সরকার হিসেবে ওনার দায়িত্ব হলো দেশকে চালিয়ে রাখা, পরিচালনা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা, সবার সমান সুযোগ আছে কিনা সেটা দেখা, এবং ইলেকশন কমিশন তাদের কাছে যে সহায়তা চাবে, যে সহযোগিতা চাবে, সেটা প্রোভাইড করা। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে ওনার দায়িত্ব হলো আওয়ামী লীগকে জয়ী করা নির্বাচনে, এটা ওনার দায়িত্ব। কাজেই এটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার এবং এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এখানে। অফিস অফ প্রাইম মিনিস্টার এজ এ হেড অফ গভর্নমেন্ট আর অফিস অফ প্রেসিডেন্সি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে। তো এই জায়গাটা কে লেভেল প্লেইং ফিল্ড? এটা হলো ইলেকশন কমিশন ক্যান প্লে ভাইটাল রোল। ইলেকশন কমিশন যদি শক্ত হয়ে না দাঁড়ায়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড কোনো দিনও হবে না। এখন জিনিসটা নির্বাচনের শেষ প্রান্তে এসছে, অপোজিশন তো নামতে পারে না এই মাঠে, এটা তো ফ্যাক্ট, এটা তো রিপোর্ট হয়েছে, সব জায়গায় আমরা শুনতেছি। এবং এরকমও বলা হয়েছে সরকারি দলের পক্ষ থেকে যে কোনো কোনো কনস্টিটিউয়েন্সিতে যে তারা খুব হতবাক যে বিএনপির লোকরা মাঠে নাই কেন, তাহলে কি তারা কোনো ষড়যন্ত্র করতেছে? প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এটা বলেছেন। কাজেই
এই যে আজকে প্রধানমন্ত্রী যে কথাটা বললেন, এটা যদি উনি এক সপ্তাহ আগে বলতেন, সিচুয়েশন উড হ্যাভ বিন মাচ বেটার। উনি যে বললেন যে সবাইকে সুযোগ দিতে হবে, তাইলে মারামারি হতো না, এই মানে জীবন ক্ষয় হতো না। এবং আজকে এই যে হাবিবুর রহমান হাবিব যে বিএনপির, সে তো দেখলাম যে লাইফ সাপোর্টের মতো অনেকটা আছে। তো এইটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যেটা আপনি বললেন যে ইলেকশনের আগে এবং পরে সহিংসতা এবং জামাত শিবিরের সংশ্লিষ্টতার আশঙ্কাটা এবং অভিযোগ। সহিংসতা দুইভাবেই হতে পারে, রাজনৈতিক কর্মীদের মধ্যে হতে পারে, আবার সংখ্যালঘুদের উপর, যেটা অজয়দা বললেন যে সংখ্যালঘুদের উপর আগে হয়েছে। সংখ্যালঘুদের ব্যাপারে একটা ভয় আছে। এটা এই ব্যাপারে যেহেতু সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনীকে রাখাই হয়েছে জানুয়ারি 2 তারিখ পর্যন্ত, ইলেকশনের পরে যাতে কোনো সাংঘর্ষিক অবস্থা হলে ওনারা এটা দেখাশোনা করতে পারেন। তো সেই জায়গায় সেনাবাহিনীকে কাজে লাগাইতে হবে। সেনাবাহিনী যদি বসিয়ে রাখা হয় তাদেরকে, এটা তো প্রশাসনিক দায়িত্ব, তাদেরকে যদি বসিয়ে রাখা হয় আর ওইদিকে মানে জানমাল সব ক্ষতি হয়ে গেল, এটা তো হবে না। এটা সবাইকে দায়িত্ব নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে এখন থেকে অ্যালার্ট করতে হবে এবং নির্বাচনটা সুষ্ঠু করার জন্য প্রধানমন্ত্রী যে আজকে যে সিগন্যালটা দিয়েছেন এইটা, এবং ওই যে আমি বলেছি যে নসরুল হামিদ সাহেব ইয়েকে দেখতে গেছে, ওই যে গয়েশ্বরচন্দ্র রায়কে, এটা একটা গুড জেস্টার। তো এই দুটো জিনিসকে সামনে নিয়ে আমি তো আশাবাদী হতে চাই যে এটা ভালো নির্বাচন হবে। যদিও ভয় আছে নির্বাচনে ভোট দিতে যেতে পারবে কিনা, ভোট দিয়ে ফিরে আসতে পারবে কিনা, এবং অনেক জায়গায় মানে দলীয় সরকার দলীয় লোকরা বলছে যে নৌকায় ভোট না দিলে সেন্টারে আসবেন না। পত্রিকায় রিপোর্টও হয়েছে। জি, আমি এবার একটু ইকবাল ভাইয়ের কাছে আসব। রাজনৈতিক নেতাদের কারো কারো আচরণ নিয়ে বেশ সমালোচনা হচ্ছে কয়েকদিন, এবং গতকাল ডক্টর কামালের পুলিশ বাহিনীর একজনকে কটূক্তি করেছেন সিইসির সামনে উনি, এবং এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। দেখুন, প্রথম প্রশ্ন হলো, আমি যেটা আবার বলতে চাই, যেটা রিয়াজ ভাই বলতেছিলেন, ওনার তথ্যটাও যদি একটু বলেন, নৌকায় ভোট চাওয়ার বিষয়টা। হ্যাঁ, একটা দেখুন, যখন এই নির্বাচন প্রথমে আসলো তখন বিরোধী দল থেকে এবং অনেকের থেকে এই দাবিটি উঠল যে পার্লামেন্ট বাতিল না করে এমপিদেরকে রেখে এই লেভেল প্লেইং গ্রাউন্ড হবে না। অর্থাৎ তারা ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, তাহলে সেই এলাকাগুলোতে সেরকম পরিবেশ আসবে না। দেখুন, আজকে এখন পর্যন্ত কিন্তু বিএনপি বা অন্যান্য যারা প্রার্থী সরকারি দলের বাইরে, তারা কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশনে এমন কোনো অভিযোগ আনতে পারেনি যে এই বর্তমান এমপি হিসাবে অথবা মন্ত্রী হিসাবে অথবা এমনকি প্রধানমন্ত্রী হিসাবে এই আচরণবিধি লঙ্ঘন করেছেন এমন মানে যুক্তিসঙ্গত অভিযোগ কিন্তু এখন পর্যন্ত আনতে পারেননি। অর্থাৎ সরকারি দল প্রধানমন্ত্রী থেকে শুরু করে, কারণ প্রধানমন্ত্রী দেখুন তিনি ক্ষমতায় আছেন, প্রধানমন্ত্রী তিনি, কিন্তু তারপরেও কিন্তু নির্বাচনী আচরণবিধি মেনে তিনি কিন্তু তার দলের পক্ষে তিনি প্রচারণা করছেন। এবং রিয়াজ ভাই বললেন, একদিকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে তার একটি দায়িত্ব সরকার যেন ঠিকমতো কাজ করে, আইন শৃঙ্খলা থাকে, আর এই পিরিয়ডে দেশ যেন একটা অরাজকতার দিকে না যায় সেটি যেমন তার দেখার বিষয় আছে। আরেকটি হলো দলীয় প্রধান হিসাবে তার দায়িত্ব হলো তার দলকে বিজয়ী করে নিয়ে আসা। এবং আমরা যে পারসেপশনটা মিডিয়া থেকে বলুন এবং সর্বশেষ জরিপ বলুন, সব কিছু মিলিয়ে কিন্তু একটা পারসেপশন হলো যে সরকারি দল আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিজয় তাদের নিশ্চিত। এই প্রেক্ষিতের পরেও কিন্তু আজকে প্রধানমন্ত্রী, তিনি যেহেতু সরকার প্রধান, তিনি আজকে সতর্ক করে দিচ্ছেন তার নিজের দলের লোকদেরকে যে ভাই আরেকটা ফোন আছে আপনার কাছে, ফোনটা নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ আলামিন, গাজীপুর কোনাবাড়ি থেকে বলছিলাম। জি,
আমার প্রশ্নটা হলো, নির্বাচন কমিশনার প্রতীক বরাদ্দ হওয়ার পরে বলছিল কোনো ধরপাকড় চলবে না, কিন্তু তারপরেও আপনার দেখা যাচ্ছে ইদানিং বিরোধী দলের অনেক লোকজনকে ধরা হচ্ছে, তারপরে উনাদের হ্যালো জি বলেন, আমরা শুনছি, বলেন। তারপরেও আপনার ধরছে, কিন্তু বিরোধী দল তো মাঠেই নামতে পারছে জি না। জি জি, আমরা বুঝতে পেরেছি, উনি ধরপাকড়ের কথা জি, বলছিলেন। একটি কথা হলো, আমি কেন এই কথাটি বললাম, যে সরকার প্রধান হিসাবে তিনি কিন্তু, যেহেতু তার দায়িত্ব হলো সরকার এবং দেশের নির্বাচনটি যেন সুষ্ঠুভাবে হয়, এবং তিনি বলেছেন এর আগেও যে তিনি ভালো একটি নির্বাচন চান, এবং তার অঙ্গীকার তিনি বাস্তবায়ন করার জন্য আজকে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং ওই কারণের জন্যই যেন নির্বাচনকে কেউ যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে, এমনকি তার দলের কিছু অতি উৎসাহী কোনো প্রার্থীর কারণের জন্যও যেন নির্বাচনটি যেন প্রশ্নবিদ্ধ না হতে পারে, সেই জন্য তিনি তার দলকে সতর্ক করে দিয়েছেন, প্রার্থীদেরকে সতর্ক করে দিয়েছেন। আজকে যদি তিনি শুধুমাত্র ক্ষমতার জন্য যদি চাইতেন নির্বাচনটি, তাহলে এই সদিচ্ছা প্রকাশ করার তার কোনো প্রয়োজন ছিল না। আমি মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে তার দায়িত্বটি সুচারুভাবে তিনি পালন করছেন। পাশাপাশি যেটি আসছে, যে আমাদের প্রশ্নকর্তা যেটি বললেন, একই প্রশ্ন আবার এসেছে। হ্যাঁ, যে ধরপাকড়, একটি কথা হলো যে ধরপাকড় দুরকমভাবে, একটি হলো যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরপাকড়, আরেকটি হলো আমার নামে অতীতে অপরাধ আছে, আমি অন্য জ্বালানি পোড়ানি বা অন্য কিছু করেছি, এটা পরিপ্রেক্ষিতে আজকে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। সেটি হলো আইনি প্রক্রিয়া, দুটো কিন্তু একসাথে দেখা যাবে না। পাশাপাশি যদি বলেন যে এই যে নসরুল হামিদ সাহেব দেখা করেছেন কয়েশ্বর সাথে, অথবা বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে বিরোধী দল এবং সরকারি দলের প্রার্থীরা একে অন্যের সাথে কিন্তু হাত মিলিয়ে চলার চেষ্টা করছে, এই পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন আর মাত্র 2 দিন, এবং নির্বাচন কমিশনকে কিন্তু মূলত কিন্তু নির্বাচন পরিচালনা করবেন কিন্তু নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনকে আজকে পুরো ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরুন সেনাবাহিনী মোতায়েন, সরকারি দলের থেকে কিন্তু সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে তাদের কিছুটা রিজার্ভেশন ছিল, কিন্তু যখন নির্বাচন কমিশন থেকে যখন সিদ্ধান্তটি ঘোষণা করা হয়, সরকারি দল পক্ষ থেকে কিন্তু এর বিরোধিতা করা হয়নি। এবং আজকে সেনাবাহিনী নামার পরে আজকে দেখুন সরকারি দল, বিরোধী দল থেকে বলা হচ্ছে সেনাবাহিনী নামার পরেও এই সহিংসতা হচ্ছে। এখন প্রশ্নটা কি এমন ছিল যে সেনাবাহিনী নামার পরে সরকারি দলের উপরে তারা চড়াও হবে এবং উন্মুক্ত করে দেবে বিরোধী দলের জন্য? তা তো না। সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করবে, এবং সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, কিছুটা তাদের উপরে আস্থা আছে বলেই তো বিরোধী দল তাদেরকে চেয়েছিল। আজকে নামার পরে এখন তাদের উপরে অনাস্থা তারা দেওয়ার চেষ্টা করছেন। এই কন্ট্রাডিকশনটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার সময় শেষ, আমি শেষ করব অজয় দাসকে দিয়ে। নির্বাচনের টাকার খেলার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গতকাল 8.5 কোটি টাকার নগদ টাকা এবং 10 কোটি টাকার চেক সহ 3 জনকে আটক করা হয়েছে, এবং বলা হচ্ছে ওখানে হাওয়া ভবনের একজন কর্মচারী ছিলেন, এবং 1.5 কোটি টাকার লেনদেন হয়েছে, এবং এটার বেশিরভাগই এসেছে হুন্ডির মাধ্যমে দুবাই থেকে। বিষয়টা আপনি যদি একটু বলেন। টাকার খেলা আমাদের এখানে আচরণবিধি যদি ধরেন, যেটা ইকবাল ভাই বললেন, আচরণবিধিতে সবকিছু সাদা কালো পোস্টারের বেশি ছাপা যাবে না, গেট এর বাইরে করা যাবে না, কিন্তু এর বাইরে আমাদের দেশে প্রার্থীরা তার দল বা নানাভাবে সামাজিকভাবে অনেক টাকা হয়, মাত্রা ছাড়িয়ে যায় কখনো। 2008-এ যেমন, যেটা তো ফেয়ার ইলেকশন হয়েছিল, সবাই স্বীকার করবে, তখনও কিন্তু এই কি বলে মতিউর রহমান নিজামীর বা চট্টগ্রামে এরকম ঘটনা ঘটেছিল। অনেকটা ধরা পড়ে, অনেকটা পড়ে না আর কি। আমরা চাইবো যে এটা যাতে কখনো না হয়। আচরণবিধি লঙ্ঘন নিয়ে আমি গেট করলাম না, তোরণ বানালাম না, মাইক ব্যবহার করলাম না, কিন্তু আমি ভোটারদেরকে নানাভাবে প্রলুব্ধ করলাম, সেটা অনুচিত হবে।
এবং আমাদের দেশটা একটা পর্যায়ে আসছে, কিন্তু বাংলাদেশ একটা উন্নতি সবাই স্বীকার করছে। এটা হলো শেখ হাসিনার এক ধরনের কৃতিত্ব বলবো, যে নির্বাচনটা হচ্ছে, কিন্তু যে উনি 10 বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাই আমি হচ্ছে, একদম সবাই স্বীকার শেষে করে রিয়াজ ভাইয়ের নিয়েছে। কাছে আসবো 1 মিনিটের জন্য। হাওয়া ভবনের যেই কর্মচারী, উনাকে বলা হচ্ছে উনি তারেক রহমানের সাবেক পিএস ছিলেন, এবং এই টাকার মধ্যে শরীয়তপুর 3 আসনের যে বিএনপি প্রার্থী, উনার কাছে টাকাটা গেছে। উনি তো সেই লোক, জি শরীয়তপুরের যে ক্যান্ডিডেট, জি, ওনার কথাই বলা ওনার হচ্ছে। ওনার ওনার কথা। এখন এইটা তো এখন পুলিশ ইনভেস্টিগেশন করে বের করবে, ওনাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। টাকা তো নির্বাচনে মানে উড়বে, এটা জানা। এবং তৃতীয় বিশ্বের দেশে বলা হয় 3টা জিনিস লাগে নির্বাচন করতে: গানস, গুনস এন্ড গোল্ডস। এই 3টা জিনিস ছাড়া নির্বাচন হবে না। এখন সেটা কতটুকু, ডান্ডা, এখন হুন্ডা গুন্ডা ডান্ডা। ওই একই। এখন কথাটা হলো যে আমরা শেষ করবো, আমার একদম শেষ মুহূর্তে। জি, এই টাকা বন্ধ করার জন্য নির্বাচন কমিশন একটা আচরণবিধি করে দিয়েছে, এত টাকার বেশি খরচা করা যাবে না। এটা কেউ মানে না। রিয়াজ ভাই আবারও নির্বাচন কমিশনের উপরেই দায় চাপালেন। আমাদের আলোচনা এখানে শেষ বলি করতে যে হচ্ছে। সকল উদ্বেগ শঙ্কা কাটিয়ে উঠে 30 তারিখে নির্বাচন হতে যাচ্ছে, জি, এটা একটা আমাদের জাতির সুষ্ঠু জন্য একটা, নির্বাচনের এটা আমাদের প্রত্যাশা জাতির জন্য আমরা একটাই। করছি। ভোট দিতে আসুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। এত কম সময়